গুড মর্নিং। সবাই এদিকে তাকা। দেখ, তো আমাদের কি হচ্ছে, এইখানে আমরা ক্লাস 11 এর যেমন একটা সিরিজ চলতেছে, প্রত্যেকদিন ১০ টা করে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করি। ঠিক তেমনই আজকেও কি হবে, ১০ টা কোয়েশ্চেন সলভ হবে এমসিকিউ এর। তোদের এইবার শোন, ক্লাস 11 এ তোদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারে কয়টা কোয়েশ্চেন থাকতেছে হচ্ছে 35 এমসিকিউ থাকতেছে আমাদের। এই 35 এমসিকিউ এর মধ্যে মাথায় রাখিস, কিছু কোয়েশ্চেন খুব সহজ হবে, কিছু কোয়েশ্চেন কি হবে মডারেট হবে, আর কিছু কোয়েশ্চেন টাফ হবে। তোদের আমি কোয়েশ্চেনের ব্রেকডাউনটা বলতেছি, শোন এইদিকে। সেটা হচ্ছে মোটামুটি 18 টার মতো কোয়েশ্চেন কি পাবি, খুবই ইজি পাবি, যেগুলো ফর্মুলায় বসাবি, ডাইরেক্ট ফর্মুলা থেকে অ্যান্সার হয়ে যাবে। ওকে? তারপরে দেখবি ৮-১০ টার মতো কোয়েশ্চেন পাবি, যে ১০ টা কোয়েশ্চেন ১০ টা থেকে ১২ টা কোয়েশ্চেন, এমন ১০ টা ১২ টা কোয়েশ্চেন পাবি যেগুলোর মধ্যে কি হচ্ছে একটু বুদ্ধি খাটাইতে লাগবে ফর্মুলা ইউজ করার আগে। ওকে? অবভিয়াসলি ফর্মুলা ইউজ করেই হবে, কিন্তু একটু বুদ্ধি খাটাইতে লাগবে। এমন থাকবে। তো এই গেল হচ্ছে ২৮ থেকে ৩০ টা কোয়েশ্চেন পাবি। আর পরের ৭ টা থেকে ৫ টা কোয়েশ্চেন ৩৫ নাম্বার অব্দি দেখবি যে ওদের কি থাকবে, একটু টাফ কোয়েশ্চেন থাকবে। যেগুলাই তোদের যেমন হচ্ছে সাপোজ কথার কথা কোনো ৩ নাম্বারই কোয়েশ্চেন আসে। তো ৩ নাম্বারই কোয়েশ্চেন টাইপের কোনো কোয়েশ্চেন থাকবে, কিন্তু ওইটা অবভিয়াসলি এমসিকিউ অপশন দেওয়া থাকবে। কিন্তু ওই কোয়েশ্চেন গুলো তোদের কিন্তু সলভ করে বের করতে লাগবে। যেমন তোদের আমি করাচ্ছি ইউনিট 2 এর প্রবলেম গুলো করাইতেছি, অমন কিছু প্রবলেম থাকবে। সো আমরা এইখানে কি করতেছি, প্রত্যেকটা ইউনিটের যে সাজেশন গুলো দিতেছি, যে অ্যাসাইনমেন্ট গুলো দিতেছি, আমি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিছু টাফ কোয়েশ্চেন, কিছু ইজি কোয়েশ্চেন, আমি সব ধরনের কোয়েশ্চেন দিতেছি। ওকে? যাতে তোদের একদম কভার কভার হয়ে যায়, যে ইজি আসুক, মডারেট আসুক, আর হচ্ছে টাফ আসুক, সবগুলোই তোরা হচ্ছে ইজিলি করতে পারিস। ওকে? সো আমাদের ইউনিট 1 এর টোটাল আমাদের ইউনিট 1 থেকে যদিও আমাদের ওয়েটেজও কম, মাত্র হচ্ছে ৩ নাম্বার থাকে। তার জন্য এখানে আমরা টোটাল 60 টা কোয়েশ্চেন করলাম। তোরা যদি এই 60 টা কোয়েশ্চেন করিস, তোদের কিন্তু সব ধরনের ফর্মুলা আমাদের ইউজ করা হয়ে গেছে। যেমন আসন্ন মান নির্বাচন করা, ত্রুটি বের করা, ঠিক আছে? তো আমাদের সব ধরনের আমরা প্রবলেম করে নিছি এইখানে, মাত্রা বিশ্লেষণ থেকে শুরু করে একক বিশ্লেষণ সবকিছু আমরা করে নিছি। তো এই 60 টা কোয়েশ্চেন কর, এগুলা প্র্যাকটিস করলেই তোদের হয়ে যাবে। পরীক্ষার আগে যদি কিছু লাগে আমি পরে হচ্ছে দিয়ে দেব। ওকে? তো এখন এই 60 টা, তবে ইউনিট 2 তে যেখানে তোদের কি আছে হচ্ছে বা স্ট্রেট লাইন মোশন আছে, তারপর হচ্ছে প্রজেক্টাইল মোশন আসে, ভেক্টর আছে। এইখানে কিন্তু আমি মোটামুটি ২৫০ টার মতো কোয়েশ্চেন লিখছি। তো এই ইউনিট 2 তে কতগুলো কোয়েশ্চেন সলভ করব আমরা হচ্ছে ২৫০ টা কোয়েশ্চেন সলভ করব। তো এগুলো তোরা কি করবি, আমি অ্যাপের ভিতরে আপলোড করে দেব। অ্যাপের ভেতর থেকে তোরা কোয়েশ্চেনের পিডিএফ পাওয়া যাবি। কোয়েশ্চেনের পিডিএফ গুলো দেখে প্রত্যেকদিন সলভ করে আনিস। তারপরে আমি সলিউশন দেব। তোরা যদি আগে সলভ করিস, তোরা সলভ করলে কি হবে বলতো? তোদের মাথা থেকে বুঝবি, বলে আমি এমন করে ভাবতেছি এটার উত্তর ঠিক হইতেছে না ভুল হইতেছে। আমি তোদের অ্যান্সার ঠিক হইছে কি ভুল হইছে, এটা তো আমি সলিউশন দিলেই তোরা বুঝবি যে কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে। বাট ১ম এ যদি তোরা না ভাবিস, ১ম এ যদি তোরা না করিস, তাহলে যে প্রবলেমটা হবে সেটা তোদের মাথা থেকে কোনদিন কোয়েশ্চেন দেখার সঙ্গে কোন ফর্মুলা ইউজ করতে লাগবে এটা বেরই হবে না। একটা জিনিস মাথায় রাখিস, যে তোদের কোয়েশ্চেন মুখস্থ করবি, সরি, ফর্মুলা মুখস্থ করবি অনেকেই। কিন্তু ফর্মুলা কোন কোয়েশ্চেনে, কোন অবস্থায়, কোন সিচুয়েশনে তোদের বসাইতে লাগবে, এটা সবথেকে ইম্পোর্টেন্ট। অনেকে ফর্মুলা মুখস্থ করে রাইখা দিবি, কিন্তু কাজ করবে না। তো আমাদের কি করতে লাগবে হচ্ছে, ফর্মুলা মুখস্থ করার পর সিচুয়েশন বুঝা, কোশ্চেন বুঝা আমরা যাতে ওই ফর্মুলাটাকে কি করতে পারি, ইউজ করতে পারি, সেটা চিন্তা ভাবনা রাখতে লাগবে। আর এটা তখনই পসিবল হবে যখন কি করবি হচ্ছে অনেক কোশ্চেন প্র্যাকটিস করবি। ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন প্র্যাকটিস করলে তুই বুঝবি ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন এর জন্য কোন কোশ্চেনের অ্যাকর্ডিং টু কোন ফর্মুলা লাগবে। ওকে? তো আমরা কি করব হচ্ছে, এর জন্য তোরা হচ্ছে অ্যাপের ভিতরে পাওয়া যাবে কোশ্চেন গুলা, অ্যাপের ভিতর থেকে কোশ্চেন গুলো নিবি। ওকে? আর অফলাইনে যারা আছিস তোরা অনেকে ভাববি হোয়াটসঅ্যাপ এ দিলেই তো হয়ে যাবে, কিন্তু হারায় যায়। হোয়াটসঅ্যাপ এ থাকে না। ওকে? আর নতুন স্টুডেন্ট আসবে, এ আসবে, ও যাবে, বহুত কিছু হয়। তো থাকে না। ওর জন্য সবথেকে অর্গানাইজড উপায় হচ্ছে ফিজিক্সের অ্যাপে যা। ওকে? অ্যাপের ভিতরে পাওয়া যাবি। অ্যাসাইনমেন্ট সেকশনে গেলে তোদের জন্য তো কমপ্লিটলি ফ্রি থাকতেছে। ওখানে যা, অ্যাসাইনমেন্ট সেকশনে সবকিছু কোশ্চেনের পাওয়া যাবি। ওকে? আর যারা অনলাইনে আছিস, তোদের জন্য এদিকে কিউআর কোডটা দেখতে পাচ্ছিস। কিউআর কোডটা স্ক্যান করলেই সোজা ফিজিজি অ্যাপটা পাওয়া যাবে। ওটা ডাউনলোড করে নিস, রেজিস্ট্রেশন করে নিস। রেজিস্ট্রেশন করার পর দেখবি হচ্ছে একটা আ ক্লাস স্কুল লেভেলের সার্চ করবি, তাহলে হচ্ছে ক্লাস 11 সার্চ করার সঙ্গে একটা ব্যাচ দেখবি, তৈরি ব্যাচ। তো তৈরি ব্যাচে যাওয়ার পর কোথায় পাবি আমি বলতেছি। তৈরি ব্যাচ এমন দেখবি, ঠিক আছে? তৈরি ব্যাচ। তো তৈরি ব্যাচের ১ম এ হচ্ছে তোরা কনটেন্ট সেকশনে যাবি। কনটেন্ট সেকশনে গিয়ে দেখবি অ্যাসাইনমেন্ট অপশন আছে। অ্যাসাইনমেন্টে গিয়ে হচ্ছে পিডিএফ গুলা পাওয়া যাবি। আর যদি ক্লাসেস দেখতে চাস তাহলে ক্লাসেস অপশনে যাবি।
তারপর ওইখান থেকে ক্লাস পাওয়া যাবে। ওকে, তো এটা হচ্ছে। আর তোরা ফিজিইজি অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর কোডটা স্ক্যান করিস, বা তোরা কি করিস হচ্ছে ফিজিইজি সার্চ করিস প্লে স্টোরে গিয়া, তবু হয়ে যাবে। ওকে, তো এবার আমরা কি করি, লাস্টের দিন আমরা কতগুলো সলভ করছি, কোশ্চেন নাম্বার 31 থেকে কোশ্চেন নাম্বার 40। আজকে আমাদের এই লেকচারে কি হবে, কোশ্চেন নাম্বার 41 থেকে কোশ্চেন নাম্বার 50। চল তাহলে আমরা সলভ করি এখন। ওকে, রেডি? তো কোশ্চেন গুলা দেখ আর হচ্ছে সলভ করি। মাথায় রাখিস এই 60 টা কোশ্চেন সলভ করলে কিন্তু ইউনিট 1 এর দেখবি যে কোনো ফর্মুলা রেডি হয়ে গেছে। আশা করি যারা যারা করছিস বুঝতে পাইতেছিস। ওকে, সব ফর্মুলা রেডি। এখন যে ধরনের কোশ্চেন করতেছিস ইউনিট 1 থেকে, সব রিপিটেই হইতেছে না। আমি এত ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন করাই দিছি, এখন রিপিটেই হবে। অবভিয়াসলি ডাটা মিলবে না, কিন্তু কি হচ্ছে, প্রসেস তো মিলেই যাবে। আর প্রসেস হচ্ছে কি, জাস্ট ফর্মুলাতে বসানো। তো এইভাবে করবি তোরা। ওকে, তো কোশ্চেন নাম্বার এবার রেডি হ। কোশ্চেন নাম্বার 41। ওকে, তো তোদের মোবাইলে বা দেখে নে পিডিএফ, আর অনলাইন তোরা এখানে দেখতে পাচ্ছিস হচ্ছে 41। ওকে, ওকে, কোশ্চেন নাম্বার 41 কি বলছে দেখ। বলছে যে টি সময়ে কোন কণার এক্স অক্ষ বরাবর সরণ x = at + bt² - ct³ হলে c এর মাত্রিয় সংকেত কত হবে? দেখ সিম্পল জিনিস, মাত্রিয় সংকেত। কোশ্চেন নাম্বার 41, হ্যাঁ, সরণ কি বলছে, x = at + bt² - ct³। আমি তোদের এটা কি বলছিলাম, যে তোদের যদি কোনো সমান সমান থাকে, তার মানে এই দিকের মাত্রা কি আছে, সেম থাকবে। এই দিকের একক ওই দিকের একক সেম থাকবে। আর কখনো যদি যোগ বা বিয়োগ করতে লাগে, তখনও কি হবে, পরপর দুটো জিনিসের কি হবে, যেই দুটোর মধ্যে যোগ করবি বা বিয়োগ করবি, ওই দুটার মাত্রা বা একক কি হইতে লাগবে, সেম হইতে লাগবে। তাহলে আমাদের কিসের মাত্রা এখানে চাইছে, সি এর মাত্রা। তাহলে তো সি এর মাত্রা এই জিনিসটা এটা সমান হবে কি হবে না, অবশ্যই হবে। আর এটা কি বলছে, সরণের ইয়ে কি, এল, আর সি তো কনস্ট্যান্ট, এটা বের করবি। টি মানে কি, সময়। টি এর মাত্রা কত হয়, টি। তাহলে কত হইলো, সি ইকুয়াল টু কত, এল বাই টি। তাহলে কি হলো, এল টি মাইনাস 1। অপশন আছে, কত নাম্বার অপশন, অপশন নাম্বার নাই। ও ওটা টি কিউব আছে, সরি, টি কিউব ছিল, তাহলে 3 হবে। তাহলে হচ্ছে ওকে, অপশন আছে দেখতো, হ্যাঁ অপশন সি। তাহলে অপশন গেল সি, টি কিউব ছিল। হ্যাঁ, এবার নেক্সট কিউটস দা কোশ্চেন। ওকে, একদম জ্যোতিষীর মতো কিউট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 42। 42 কি বলছে, নিচের কোন সংখ্যাটিতে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে? অপশনগুলো দেখ। অপশন এ তে কি বলা আছে, 3003। এটা কয়টা আছে, দেখ এটা ট্র্যাপ 0, তাহলে কয়টা হবে, 4টা। বি নাম্বার কত, 30, এটাও কয়টা আছে, ট্র্যাপ 0, তার মানে 4টাই আছে। সি নাম্বার কয়টা আছে, 0.300, তাহলে কয়টা হবে, 3টা। কারণটা এটা কি আছে, শেষের জিরো, শেষের জিরো কি হবে, এন্ডিং জিরো। এন্ডিং জিরো অলওয়েজ কি হয়, সিগনিফিকেন্ট ফিগার। তাহলে কত, 1 2 3, তাহলে 3টে সিগনিফিকেন্ট ফিগার। আর আমাদের বলছে নিচের কোনটি। ওকে, তাহলে হচ্ছে সি নাম্বার অপশন কারেক্ট। আর ডি নাম্বারটা যদি বের করিস, ডি নাম্বারটা কয়টা আছে, 0.030। দেখ এগুলা ইনিশিয়াল জিরো হবে না, তাহলে শুধুমাত্র এইটা আর হচ্ছে কি এন্ডিং জিরো হবে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার কত হবে, হচ্ছে 2। তাহলে অপশন হচ্ছে 3 কি, অপশন সি কি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 43। 43, ভাই এটা একটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না, বলতো 43 প্রাইম নাম্বার বুঝিস তো, বা বাংলা কি প্রাইম নাম্বারের মানে হচ্ছে যেটাকে, যেমন 7, এটাকে ওই নিজে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ভাগ করা যায় না কোনো কিছু দিয়া, বাট ও হচ্ছে ভাগ করতে পারে। ঠিক আছে, এটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার। ওকে, আমার জীবনে আমি একটা জিনিস জানিস, সবসময় যেটা মানি, যে জীবনে কেউ যদি কোনো কিছু করতে চাস, কেউ যদি হইতে চাস, কেউ যদি সুখে থাকতে চাস, বিয়ে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, নিজেরা প্রাইম নাম্বার হওয়ার চেষ্টা কর। ওকে, তুই মানুষকে ভাঙতে পারিস, তুই মানুষকে ভাগ করতে পারিস,
বাট মানুষ আইসা যেন তোর জীবনকে ভাগ করে দিয়ে না যাইতে পারে। ওকে? তুই বি ইন্ডিভিজুয়াল ইয়ারসেলফ। তো নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে এতটা প্রমিনেন্ট কর যেন মানুষ এসে কেউ তোর জীবন ভাইঙা দিয়ে না যাইতে পারে। তোকে অসুখী করে দিয়া না যাইতে পারে। ওকে? বি এ প্রাইম নাম্বার। নাতেন আসবে কেউ ভাইগা শেষ করে দিয়ে যাবে। মানিকের মতো হয়ে যাবি। ওকে? তো যখন তখন ভাঙবে, ভাঙবে চলে যাবে। তো এমন করতে দিস না। ওকে? নাতেন জীবনে একটা লোক আসলো ওইখান থেকে চলে গেল। দেখা গেল ভাইঙা তছনছ হয়ে গেলি। ওকে? তারপর মানিকের মতো কষ্ট পাবি। এগুলা করিস না। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 43 কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে? দুটি রোধকের পরীক্ষালব্ধ মান। এটা স্টার দে। কোয়েশ্চেনটা আগে স্টার দে। এটা অনেকে ভুলভাল করে কিন্তু খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এটা। দুটি রোধকের পরীক্ষালব্ধ মান 5.0 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম এবং 10.0 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম। এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধের শতকরা ত্রুটি কত হবে? ওকে? হইছে? দেখ। তো এই জিনিসটা বোঝার চেষ্টা কর যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেম প্রবলেমটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করছি। এবার কি আসছে? সমান্তরাল সমবায়। তাহলে R1 ইকুয়াল টু কত দেওয়া আছে? R1 যদি দেখি 5.0 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম আর R2 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে 10.0 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম। এটা দেওয়া আছে। তা তুল্য রোধের ক্ষেত্রে সূত্র কি হয়? ক্লাস 11 এ তো ক্লাস 9 এ তো পড়ছিস, 9 10 এ তো ছিলই। কত হয়? 1/R ইকুয়াল টু কত হয়? 1/R1 প্লাস 1/R2। এবার এটাকে যদি ডেরিভেটিভ করিস আমাদের কি হচ্ছে? যখন রোধ ত্রুটি বের করি, ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াইলো? এটা দেখতো কি হবে? ডেল্টা R বাই R এটা কত হবে? ডেল্টা R1 বাই কত হচ্ছে? R1 প্লাস কত হবে? ডেল্টা R2 বাই R2। এবার দেখ আমাদের ইন জেনারেল যেটা ছিল R ইকুয়াল টু কত? সাপোজ যদি 1/R1 R2 হইতো তখন আমরা কি করতে পারতাম? বা R1 প্লাস R2 যেটাই হোক, ঠিক আছে? প্লাস R2 এমন যদি থাকতো তাহলে কি করতাম? ডেল্টা R বাই R এই জিনিসটা যখন লিখছি তখন ঠিক ছিল। কিন্তু এবার এটা নিজেই কি আছে? 1/R হয়ে আছে। তাহলে 1/R এর জন্য এটাকে যদি লসাগু করিস আরেকটা টার্ম আসবে কি আসবে না? দেখ R1 আরেকটা টার্ম আসবে। তো ওইটার জন্য কি হবে? ডেল্টা R1 প্লাস R2 বাই কত হচ্ছে? R1 প্লাস R2 বুঝছিস? এখানের জন্য একটা এক্সট্রা টার্ম আসবে। আর এই জিনিসটা ইটসেলফ কোথায় ছিল? নিচে ছিল। তাহলে এবার বসাই দে। দেখ ডেল্টা R1 কত দেওয়া আছে? এটা তো বুঝিস এটা হচ্ছে R1 আর এটা কত হচ্ছে? ডেল্টা R1। যেইটুক হচ্ছে প্লাস মাইনাস থাকে ওইটুকু কি হচ্ছে? ত্রুটি না? ওইটাকেই তো ডেল্টা R1 বা ডেল্টা R দ্বারা লিখি ত্রুটি অতটুক। তাহলে এইটুক হচ্ছে ত্রুটি। ত্রুটি কত? 0.2 পার্সেন্টেজ এ চাইছে নাকি অ্যানসার? ওকে। তাহলে এগুলা শেষে কি করে দিবি? পার্সেন্টেজ করে দিবি। ডেল্টা R ইনটু কত হচ্ছে? 100% এটা কত হচ্ছে? ডেল্টা R1 ইনটু 100% তাহলে ডেল্টা R2 বাই R2 ইনটু হচ্ছে 100% প্লাস কত? ডেল্টা R1 প্লাস R2 বাই হচ্ছে R1 প্লাস R2 ইনটু 100%। অনলাইনের গুলো একটু কষ্ট করে দেখে নিস। নিচে লেখা আছে হচ্ছে R1 প্লাস R2। তোদের দেখা যাইতেছে না জানি আমি। তো এবার ভ্যালু গুলা পুট করে দে তো। তাহলে ভ্যালু পুট করলে কি পাচ্ছিস? ডেল্টা R1 এর মান হচ্ছে 0.2 বাই কত হচ্ছে? R এর মান 5 তার কত হচ্ছে? এত পার্সেন্ট। প্রত্যেকটার ভ্যালু পুট করে দে। ভ্যালু পুট করে অ্যানসার দেখ তো অ্যানসার কত আসতেছে? কর ক্যালকুলেশন কর, নিজে ক্যালকুলেশন কর। ওই যে 1/R ছিল না? ওটার জন্য। ওকে কর ক্যালকুলেশন কর তাড়াতাড়ি। R2 এর ক্ষেত্রে কত আছে? 0.1 ইনটু বাই 10 ইনটু 100% প্লাস এটার ক্ষেত্রে দেখ ডেল্টা R1 প্লাস R2 না? তাহলে R1 এর ত্রুটি কত? 0.2 R2 এর ত্রুটি কত? 0.1 বাই R1 প্লাস R2 R1 R2 এর মান কত তাহলে? একটা দেওয়া আছে হচ্ছে কত? 5 প্লাস কত? 10 তার কত?
100%। তো 5, 20, 10, 10, তাহলে 20 হচ্ছে 4% প্লাস হচ্ছে 1% আর প্লাস এটা কত গেল হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 15 ইনটু হচ্ছে 100%। ওকে। 5, 20, 2 তার মানে 2%। আছে তো একটা অ্যান্সার? 7% আছে? ওকে, ডান। তাহলে অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 44। আমার এক্সপেরিয়েন্স থেকে তোদের জন্য কয়টা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এখন থেকে যখন কথা বলবি না তোরা, ছোট্ট একটু জিনিস। সেটা হচ্ছে নাম্বার-টাম্বার যখনই বলবি, কোনদিন বাংলাতে বলবি না। ওকে? আমি জানি সবাই বাংলা পাস, আমি বাংলাকে অপমানও করতেছি না। কেউ ভাবিস না আবার বাংলাকে বারণ করতেছি। আমি জাস্ট বলতেছি তোদের কনফিডেন্স লেভেল আপ করার জন্য। যখন একটু বড় হবি না, বুঝবি যে আমাদের দেশে এমন অবস্থায় আমরা আছি, তোদের কিছু ভালো জব করতে লাগে। ভালো জায়গায় তোদের কিছু কাজ করতে লাগে। দিনের শেষে গিয়ে তোকে ইংলিশেই কথা বলতে লাগবে। এমন কোন লেকচার দিতে পারবি না যেটাই বাংলায় লেকচার দিতে পারিস। ধরি না আইআইটি তে গেলি তোরা বা হচ্ছে এইমস এ গেলি বা কোনো ভালো সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো ইনস্টিটিউটে গেলি। আইজারে যা, নাইজারে যা, এনআইটি তে যা, যেগুলোতেই যা। তুই যখন ওইখানে গিয়ে কি করবি হচ্ছে প্রেজেন্টেশন দিবি, কথা বলবি। দিনের শেষে তোকে ইংলিশ দিয়েই দিতে লাগবে। তো ইংলিশ যাতে গিয়ে সেই দিন বার্ডেন না হয়। তো আজকে থেকে কি কর, জাস্ট এখন থেকে বলা শুরু কর। তাহলে দেখবি যে যখন ১ বছর বলবি তারপরে আর মাথাতেই আসতেছে না। ওকে? তারপরে মনেই হবে না তুই এই ইংলিশে বলতেছিস কথাটা। অমন করে গুড মর্নিং টা শুরু করলি ইংলিশে। ধীরে, 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 ধীরে ওই জিনিসটাও রাখ। বাংলা তো জানিস। বাংলা শেখ, বাংলা কথা বল, কোন প্রবলেম নাই। ওকে? কিন্তু সাথে, সাথে তোরা অবশ্যই, অবশ্যই কি কর হচ্ছে ইংলিশটাকে প্র্যাকটিস করা শুরু কর। কারণটা আমার জীবনে আমি এই প্রবলেমটা ফেস করছি। ওইজন্য আমি চাই না আমার কোন স্টুডেন্ট এই প্রবলেম ফেস করুক। আমি হঠাৎ করে গিয়ে ১ম বার ইংলিশ প্রেজেন্টেশন দিতে উঠছি। ওকে? আবার কারণটা ইংলিশ কি হয়? আমরা লিখতে পারি, সবাই পারি মোটামুটি ইংলিশ লিখতে। ওকে? এবার আমি যখন ১ম প্রেজেন্টেশন দিতে উঠছি, ওঠার পর আমার মনে আছে যে এমন পুরা পিপিটি-টিপিটি পিছনে সবকিছু লাগা, প্রজেক্টর-টজেক্টর লাগা, সামনে প্রজেক্টর থেকে লাইট আসতেছে। আমার যে প্যানেলে ছিল ৭ জন স্যার বসে আছে সামনে। পিছনে আমার সব বন্ধুগুলো হল ঘরে ভর্তি। আর আমি হচ্ছে যা কাজ করছি, আমি যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের প্রেজেন্টেশন দেব। এবার আমি সারারাত ধরে ভিডিও বানাইছি, এ বানাইছি, ও বানাইছি, গ্রাফিক্স-ট্রাফিক্স সব রেডি করছি। ওইখানে গিয়ে খালি গুড মর্নিং বলার পর আমার সকাল, সকাল প্রেজেন্টেশন ছিল। বলার পর শুরুয়াত করার পর একটু পর যখন দেখছি না ওইখান থেকে লাইট আসতেছে সামন থেকে। এইখানে আমার পিছনে প্রজেক্টরে সবকিছু দেখা যাইতে মানে সবকিছু পর্দায় সবকিছু দেখা যাইতেছে। স্যারগুলাকে আমি যে বোঝাবো ইংলিশ দিয়ে বলতে গিয়ে না শেষে আমার অবস্থা হয়ে গেছিল। তো আমি ১ম বার যখন বলতে গেছি, বলতে গিয়ে যে একটু পর বুঝতেছি কি আবোল-তাবোল বলতেছি। আমি সবই পারি, নিজের কাজ বলতে গেছি। কিন্তু ১ম বার যখন ইংলিশ দিয়ে বলতে গেছি, অদ্ভুত লাগতেছিল। তো মানে শেষ অবস্থা শেষ। আর যখন একবার তোর কনফিডেন্স লো হয়ে যাবে, তখন তো আরো শেষ। তো আমি একটা কথাই বারবার রিপিট করতেছিলাম। কি যে বাজে, বাজে বলতেছিলাম আমি নিজেও জানি না। ভাগ্য ভালো ওইটা মনে হয় কেউ ভিডিও রেকর্ড-টেকর্ড করে নাই। বাট খুব বাজে, বাজে ধরনের কিছু বলতেছিলাম। একই জিনিস ঘুরে কিছু বলতেছিলাম। তারপর স্যারগুলাও রাগ হয়ে যাইতেছিল। আর আমার যে স্যারের আন্ডারে আমি প্রজেক্টটা করছিলাম, ওই স্যার আমাকে যখন আমি আমার রুমে ঢুকতেছিলাম প্রেজেন্টেশন দেওয়ার জন্য, আমাকে একটা কথা বলছিল যে, "দেখ ভালো করে প্রেজেন্টেশন দিবি, আমার মান-সম্মান নষ্ট করবি না।" আর আমি ঠিক ওই কাজেই করছি। কারণটা ওইটা মাথার ভিতর ঢুকেছিল। আর গিয়ে দেখি ওই স্যারও আমার হচ্ছে প্যানেলের ফার্স্ট বেঞ্চেই বসে আছে ৭ জনের মধ্যে ১ জন। তারপরে আমি তো কই ওই স্যার না থাকলে তবু হয়তো একটা কিছু বলা যায়। এবার ওই স্যার সামনে। তো আমার যা তা হইছিল। তারপরে আমার এখনো মনে আছে এতটা খারাপ প্রেজেন্টেশন দিছিলাম আমি। মানে বলার মতো না এত খারাপ প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশন এত খারাপ প্রেজেন্টেশন দেওয়ার পরবর্তীতে একটা স্যার এত রাগ হয়ে গেছে আ যে মাঝখানের প্রেজেন্টেশন এর সময় বলতেছে যে, "তোর ইংলিশে বলতে লাগবে না।" ওইটা কথাও ইংলিশেই বলছে। বাট আমি তোদের বাংলায় শোনাইতেছি।
যে ইংলিশে বলতে লাগবে না, তুই বাংলায় বল। এর থেকে বড় অপমান কিছু হইতে পারে না। ওই প্যানেলের কেউ বাংলা বোঝে না। তারপরে ওই যে গালিটা খাওয়ার পর আমি জানি না, তারপরে আমি কই যে কিছু হোক বাংলাতেই বলা শুরু করি। তারপরে আর বাংলা বের হয় না। তারপরে ঠিকই ইংলিশে প্রেজেন্টেশন দিছি। কিন্তু অতক্ষণে যা রায়তা সারানোর, যা নষ্ট করার আমি অতক্ষণে কইরা দিছি। ওকে? তো তারপরে এখনো মনে আছে আমার না কিছুক্ষণ পর মানে যেমন শূন্য লাগে না, মাথা শূন্য হয়ে গেছে। সব ভুলভালকেই মাথায় আসতেছে। আর আমার সব বন্ধু-সন্ধুগুলা বইসা ছিল। আমি যে ওইটুক রাস্তা তারপরে বলছে যে, "ঠিক আছে যা।" ওইটুক রাস্তা যে গেছি, আমার ততক্ষণে চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। তো ওই রাস্তাটা যে কিভাবে বের হয়ে আমি নিচে গেছি, আমি নিজেও জানি না। জাস্ট আমার দোতলায় প্রেজেন্টেশন ছিল। কনফারেন্স রুম থেকে বের হইছি। কনফারেন্স রুম থেকে বের হয়ে নিচে গেছি। ওকে? তো একটা জিনিস ভালো, এই প্রেজেন্টেশনটা যখন চলতেছিল, বাইরে থেকে একটা স্যার, আমাদের ডিএম স্যার দেখতেছিল। আ তো উনি যাই দেখছে আরকি, আমার অবস্থা দেখছে। তো আমি নিচে যতক্ষণে গেছি, আমি নিচে গিয়ে মানে না শেষ হয়ে গেছে। যা হয় একদম অবস্থা খারাপ। তো আমি নিচে গিয়া একটা ডিপার্টমেন্টের সামনে দাঁড়াইলাম। দেখি পিছনের থেকে না এসে একটা হাত ঘাড়ের মধ্যে হাত পড়ল। আমি কই কে? ঘুরে দেখি হচ্ছে ডিএম স্যার। তো ওই স্যার আমার অবস্থা দেখছে। তারপরে দেইখা তারপরে স্যার বলে, কিচ্ছু জিজ্ঞেস করে নাই। প্রেজেন্টেশন সম্বন্ধে কিচ্ছু জিজ্ঞেস করে নাই। স্যার ঘাড়ে হাত ধইরা স্যার হচ্ছে ইয়ে নিয়ে গেছে। কি বলে? একটা ওইখানে ক্যাফে হাউস আছে। তো ক্যাফেটেরিয়াতে নিয়ে গেছে। তারপরে স্যারের সাথে গিয়ে ক্যাফেতে গল্প-টল্প করলাম। পড়াশোনার কিচ্ছু গল্প হয় নাই। জাস্ট এমনি ও অনেক গল্প হইছে। তো ক্যাফেতে খাওয়া-দাওয়া কইরা সেদিনকে স্যার আমার সাথে বিকেল অব্দি ছিল প্রায়। প্রচুর ঘোরাঘুরি করছি, এ করছি, ও করছি, খাওয়া-দাওয়া করছি। তো আমি তোদের ওইটাই বলি যে আমার প্রেজেন্টেশন আমার কাজ। আমি ৬ মাস ধরে ওই কাজ করছি। বলা কি জিনিস? নিজের জিনিস নিজে বলবি। আর এমন না যে মানুষের কাজ চুরি করছিস, তুই তোর কাজ বলবি। সিম্পল জিনিস ছিল। ওই ভাষার ব্যারিয়ার যে ছিল, তারপরে ওই লাইট, ও সবকিছু মিলা একদম অবস্থা শেষ হয়ে গেছিল। ওকে। কমই ছিল, যাই হোক। তো ওইটা আমার খুব অবস্থা খারাপ ছিল। কিন্তু তোদের এইটাও বলি, আজকে এইজন্যই বললাম তোদের ভাষাটাকে ঐজন্য না এখন থেকে ইংলিশ, বাংলা ২ টোই শেখ। খুব ইম্পোর্টেন্ট ইংলিশ শেখাও। না হলে আটকায় যাবি। কিন্তু পরবর্তীতে যদি বলিস, আমি জানি যখন ওর ফাইনাল প্রেজেন্টেশন টা ছিল, এটা তো হচ্ছে একটা মিড টার্ম প্রেজেন্টেশন হয়। ফাইনাল প্রেজেন্টেশন এ আমি এ প্লাস নিয়ে বের হয়ে গেছি। আমাদের পুরা ইনস্টিটিউটে কি হয়েছে, ২ জন এ প্লাস ছিল। তার মধ্যে আমি একজন এ প্লাস ছিলাম। ওকে? তো জাস্ট খালি কনফিডেন্স এর জন্য ওইটা অমন হয়ে গেছিল। ওই কাজেই পরে যখন ফাইনাল প্রেজেন্টেশন এ প্লাস, মানে বুঝিসই। এই প্রেজেন্টেশন এ প্লাস বহুত মানে। ওকে? উম বলতে পারিস। ঠিক আছে? রাশিয়ায়, চায়নায় এগুলো যে কিছু, ওইখানে তো ইংলিশ কেউ বলেই না। জানলেও কেউ বলে না। ঠিক আছে? আমাদের, ওদের কি আছে? রাশিয়ায় পুরা একটা দেশে কি চলে? রাশিয়াই চলে। চায়নায় পুরো একটা দেশে কি চলে? চায়নাই চলে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি চলে? আমাদের ইন্ডিয়াতে ভাই এতগুলা ল্যাঙ্গুয়েজ আছে। কোথাও সাঁওতালি চলবে, কোথাও মারাঠি চলবে, কোথাও হচ্ছে হিন্দি চলবে, কোথাও বাংলা চলবে। ওকে? কোথাও তেলেগু, কোথাও তামিল, বহুত চলবে। এবার কমন একটা ল্যাঙ্গুয়েজ তো লাগবে না? ওইজন্য ইংলিশে বলে। তা অন্য দেশের সুবিধা ওইটা না? যে কি আসলে ইয়া আছে, ধরি না চায়নায় আছে, চাইনিজ দিয়ে চলে গেল। সবাই তো চাইনিজ জানে না? আমাদের দেশে ওইটা পসিবল না, না? ওইজন্য আমাদের দেশে কমন একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ আমরা বাইছে নিই। এবার তুই ধরি না কি হয়েছে, আইআইটি তে পরের বার তোরা চান্স পাইলি ২ বছর পর। আইআইটি পাইলি হচ্ছে ধরি না আইআইটি মাদ্রাজ পাইলি। এবার আইআইটি মাদ্রাজ পাইলে তোরা হচ্ছে ওইখানে গিয়ে যদি মানুষ বলে ওইখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বলবো, তোরা কি করবি? ঠিক আছে? ইয়া বলতেছে, তেলেগু বলতেছে, তামিল বলতেছে। কিছু তো করার নাই না? তার জন্য ওইখানকার লোকও ইংলিশ বলতেছে। তোরও ইংলিশ শিখে নিতে লাগবে। ওকে? তো ইংলিশ কমন ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার আরকি। আমি বাংলাকে বলতেছি না ভুলে যা, বাংলাকে অপমান করতে বলতেছি না। জাস্ট এটা তো জানিস। আরেকটা জিনিস শেখ। আর ওগুলা এখন থেকে স্মার্টলি বলা শেখ ধীরে। ছোট কর। তাহলে দেখবি, আমি অনেকেই দেখি এখনো, ঠিক আছে? তোরা ইংলিশ দিয়ে কথা বলতে যা। তোদের মাথার মধ্যে সেন্টেন্স তৈরি হবে। কিন্তু তোরা হচ্ছে অ্যান্সার দিতে পারবি না। স্পোকেন ইংলিশটা পাইস না। কারণ ওটা কনফিডেন্স আসে না। তো ওইটা ধীরে আন। ছোট করে আনার চেষ্টা কর। ওকে? তো আমারও এককালে এমন ছিল। বললামই আমার কি অবস্থা হইছে। এখন তুই ভাব। আমি তো ১ম পড়ানো শুরু করছিলাম ইংলিশ দিয়ে পড়ানো শুরু করছিলাম। তো ধীরে তো বাংলায় আসছি। কারণ ওটা বাংলা ভাল লাগে। তো শোন,
কারণটা আমার জীবনে ১ম আমি যখন সেলারি পাইছি ১ম জব আমার ইউএসএ। তো ওইজন্য আমি ইংলিশ দিয়ে ওখানে পড়াইছিলাম। সবকিছু ইংলিশেই ছিল ওইখানে। তো আমার ১ম জব ইউএসএ। তারপরে এবার দেখ 44 কি আছে? 44 এ কি বলছে? ১ মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ হলো। ওকে? সমীকরণটা দেওয়া আছে। এবার শোন তোদের সমীকরণের নাম কি থাকে এগুলো এখন মাথা ঘামাইতে লাগবে না। ভ্যান ডার ওয়ালস সমীকরণ পড়বি। পরে যখন তোরা হচ্ছে সেমিস্টার 2 তে উঠবি। তখন আমাদের এখন খালি ইকুয়েশনটা দরকার। ইকুয়েশনে কি বলছে দেখ তো? P প্লাস A বাই V স্কয়ার তারপরে কি বলছে? V মাইনাস B ইকুয়াল টু কত? 8T। তাহলে এটাই বলছে A আর B কি বলছে? ধ্রুবকের মাত্রিক সংকেত দেখো। A আর B। দেখ একটা জিনিস এখানে কোনটা কি একবার মাথায় রাখ। P হচ্ছে চাপ, A কি? A হচ্ছে ভলিউম বা হচ্ছে আয়তন। ও সরি ভি। আয়তন বা ভলিউম। তাহলে এটাও কি বলা হচ্ছে? ভলিউম আয়তন। তাহলে দেখ এ আর কি? এটা কি আছে? বিয়োগ আছে না? কি বললাম? বিয়োগ তখনই পসিবল দুইটা যখন কি হবে? সেম হবে। তাহলে বি এর মাত্রা কার মাত্রার সমান হবে? ভি এর মাত্রার সমান হবে না? আর ভি মানে কি জানি আমরা? এল কিউব। হয়ে গেল বাস। এবার দেখ এইটা কার সমান হবে? এর সমান হবে না? তাহলে এ বাই ভি স্কয়ার কারণটা এইটা আর এটা যোগ হয়েছে। তার মানে সেম জিনিসেরই যোগ পসিবল। এ বাই ভি স্কয়ার এটা কিসের সমান? পি এর সমান। পি মানে কি হচ্ছে? চাপ বল বাই ক্ষেত্রফল। তাহলে কি গেল হচ্ছে এ ইকুয়াল টু কত? এফ ইনটু কত হচ্ছে? ভি স্কয়ার বাই কত? এ। এফ মানে কত? এম এল টি মাইনাস 2। ভি স্কয়ার মানে কত হচ্ছে? আয়তন। এল কিউব তার কত? স্কয়ার। বাই কত হচ্ছে? এল স্কয়ার। তাহলে কি হচ্ছে? ক্ষেত্রফল মানে এল স্কয়ার তো বুঝিস তো? তাহলে কি কাটতেছে? দেখ এম এখানে কত আছে? এল টু দি পাওয়ার 7 বাই কত আছে? 2 কেটে গেল। তাহলে কত আসলো? এল টু দি পাওয়ার 5 আর কত হচ্ছে? টি টু দি পাওয়ার কত হলো? -2। তাহলে দেখ এ এর মাত্রা এটা, বি এর আর বি এর মাত্রা এটা। আছে দেখ তো আমার অপশনে। অপশন কি হচ্ছে? অপশন সি নাম্বার। ইয়েস। এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 এল কিউব। ঠিক আছে? তাহলে হচ্ছে অপশন সি নাম্বার। ভেরি গুড। তারপর কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 দেখ। একটি টেবিলের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, টেবিলের ক্ষেত্রফল। ওই খুব সুন্দর কোশ্চেন। এইটা কিন্তু তোদের আসার চান্স আছে। ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? এল ইকুয়াল টু 115 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। আর ব্রেথ কত দেওয়া আছে? প্রস্থ 30 প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল কত হচ্ছে? এল ইন্টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বসায় দে। কর। আমি এমন অঙ্ক অনেক করাইছি। হুম? ওকে। এটা তো এমনিও করাইছিলাম তোদের মনে হয় নোটসেও। তাহলে কত হবে? ডেল্টা এ বাই এ, ডেল্টা এল বাই এল, ডেল্টা বি বাই বি। তাহলে কত আসতেছে এখানে? ডেল্টা এ ইকুয়াল টু কত? এ ইন্টু ডেল্টা এল, এল প্লাস কত? প্রথমে এটাই বের করে নিই আগে আমরা। দরকার তো আছেই। তাহলে এ ইন্টু ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি। দেখ তো এ মানে এইটা না? এর অরিজিনাল মান কত হবে? এ ইকুয়াল টু যদি দেখিস এল এর অরিজিনাল মান কত? 115 ইন্টু কত হচ্ছে? 30। তাহলে কত আসে গুণ করলে? 3 5 15, 3 4 আর হচ্ছে 3 আর হচ্ছে 0। তাহলে কত? ডেল্টা এল এর মান কত? ডেল্টা এল এটা 0.5 বাই কত হচ্ছে? 115 প্লাস ডেল্টা বি হচ্ছে 0.5 বাই কত হচ্ছে? 30। ওকে। তাহলে এখান থেকে ডেল্টা এর মান বের হয়ে যাবে। তাহলে যদি কাটাকাটি করিস কত হবে? 0.5 মানে হচ্ছে হাফ ইনটু হাফ 60 230 তার মানে কত হচ্ছে? 72.5। ওকে। তাহলে দেখ এবার ক্ষেত্রফল। পুরা ক্ষেত্রফল কেমন করে লিখবি?
দেখ এটা কি, এটা হচ্ছে অরিজিনাল ক্ষেত্রফল না, এটার সাথে কি যুক্ত হবে, প্লাস মাইনাস ত্রুটি। তাহলে অরিজিনাল ক্ষেত্রফল এ প্লাস মাইনাস কত হচ্ছে, ত্রুটি ডেল্টা এ। তাহলে কত হচ্ছে 3450 প্লাস মাইনাস ডেল্টা এর মান কত আসলো 72.5, এত সেমি স্কয়ার আছে। অপশন দেখতো, অপশন কোনটা আছে, হচ্ছে অপশন সি। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 46। ও আবার বাচ্চা মানুষের কোশ্চেন। যদি বল, বল বলে তোদের কথা বলার বল না, হ্যাঁ বল, ফোর্স, তাহলে যদি ফোর্স এফ ইকুয়াল টু কি দেওয়া আছে, আলফা বাই বিটা কিউব প্লাস ঘনত্ব হয়, তবে আলফা এবং বিটার মাত্রা নির্ণয় করো। দেখ বল ইকুয়াল টু কত দেওয়া আছে, আলফা প্লাস বিটা কিউব প্লাস কত হচ্ছে ঘনত্ব। আমরা কি বলছি, যদি যোগ করি তার মানে কি আছে, সমান হবে। তোরা সবসময় এই প্রসেসটা ফলো করবি, প্রথমে যোগ বা বিয়োগ থাকলে ওইটার কাজ করবি, কারণ ওইটা সমান সমান বলাই আছে অলরেডি। তাহলে কি হচ্ছে, বিটা কিউব কার সমান হবে, বিটা কিউব ঘনত্ব সমান হবে না, ভালো করে বস। দেখ বিটা কিউব ঘনত্ব সমান, কারণ এটা ঘনত্বের সাথেই যোগ করছি। তাহলে ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তাহলে ভর মানে কত হচ্ছে এম, আয়তন মানে কত এল কিউব। তাহলে কি করে দেবে, বিটা ইকুয়াল টু কত হবে, এটা কি গেল বিটা কিউব, তাহলে বিটার জন্য কি করবে, তিনটে ওইদিকে চলে যাবে, কত হবে 1/3, তাহলে কত হবে এম টু দি পাওয়ার 1/3, আর এটা কত হবে কিউব বাই 3/3, তাহলে কত কেটে যাবে, তাহলে শুধু এল পড়ে থাকবে। তাহলে এম টু দি পাওয়ার হাফ, না এম টু দি পাওয়ার 1/3 আর এল মাইনাস 1, এটা গেল হচ্ছে কি বিটা। বিটার সাথে সাথে কি চেয়েছে, আর একটা আলফা। দেখ কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস। এটা 3 ছিল না, ওইদিকে গেল, তাহলে 1/3 হয়ে গেল, আর এটা 3/3 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ ভালো করে এদিকে শুনতো। এবার এই পুরো জিনিসটা কার সমান আছে, ফোর্সের সমান না। এবার দেখ ভালো করে মাত্রার দিক থেকে যদি দেখিস, এফ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, উপরে আলফা, নিচে এইটারও মাত্রা যা, এটারও মাত্রা কি, তাহলে একটার মাত্রা বসাইলেই হলো। নিচে তাহলে ইয়ের মাত্রা কত আসলো, ঘনত্বের মাত্রা কত, বসাই দেই এম এল টু দি পাওয়ার -3, তাই তো ঘনত্বের মাত্রা, তাই। তাহলে এ এম এল টি -2 ইকুয়াল টু আলফা ইন্টু এম এল -3। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার, এটা এটা গুণ হবে এল -2 টি টু দি পাওয়ার -2। অপশন আছে এম স্কোয়ার এল -2 টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার হাফ, এ নাম্বার অপশন। এবার কোশ্চেন নাম্বার 47। 47 দেখ একই কোশ্চেন, আবার এমন ধরনের একটা কোশ্চেন একটু আগে করলাম। কি বলছে, যে একটি বস্তু কণার ক্ষেত্রে দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আমরা সরণ দিয়ে করলাম, নিচের কোনটি ত্বরণের মাত্রার সমান হবে। ওই এস ইকুয়াল টু কি আছে, এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডি টি কিউব। তাহলে দেখো এইটা কিসের সমান হবে, এটার সমান হবে। তাহলে এ এর মাত্রা এস এর মাত্রার সমান হবে, এস মানে কত দূরত্ব এল। তারপরে দেখ বিটি কিসের সমান হবে, বিটি এস এর সমান হবে, এস মানে কত এল। তাহলে বি ইকুয়াল টু কত হবে এল, আর টি মানে কত টি, তাহলে এল টি -1। এটা কিসের মাত্রা হলো, বেগের না, এটা মাত্রা করিস, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ, আর এটা কি দূরত্ব সরণ। এবার কি আছে, এইটা কার সমান হবে, এটার সমান হবে। তাহলে সি টি স্কোয়ার কার সমান হচ্ছে এস এর সমান, এস মানে কত হচ্ছে এল। তাহলে কি লিখতে পারিস, সি ইকুয়াল টু কত এল বাই টি স্কোয়ার। তাহলে এল টি মাইনাস কত 2, এল টি -2 কিসের মাত্রা, ত্বরণের না, বুঝিস তো ত্বরণের মাত্রা। তাহলে এটা হচ্ছে অপশন হলো, তাহলে অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। মাথায় রাখিস ত্বরণের মাত্রা কত এল টি -2, আর যদি বেগ চাইলেও তাতে বি নাম্বার অপশন হইতো। ওকে, এটা ভি, এটা আর।
সরণ। ওকে অনলাইন তোদের কোশ্চেন চেঞ্জ করি নাই। কোশ্চেন চেঞ্জ করতেছি দেখ। তো কোশ্চেন নাম্বার কত হইলো আমাদের? 47 কমপ্লিট না? ওকে। এবার দেখ কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 দেখ কি বলছে? যে গতিসূত্রের মাত্রা, গতিসূত্রের ফর্মুলা কি? হ্যাঁ, সি নাম্বার অপশন। এ হচ্ছে ত্বরণ, ত্বরণ, ত্বরণের জন্য এ দিয়ে লেখছে। ওকে? তাহলে কি হচ্ছে? গতিশক্তির মাত্রা কি? গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কয়ার। এটার কি চাইছে আমাদের মাত্রা? তাহলে এম এর মাত্রা কি হয় বল? ভরের কি হয়? এম। আর ভি এর কত হয়? একটু আগে করলাম এল টি মাইনাস 1 তার কত? স্কয়ার। তাহলে কত হবে? এম এল স্কয়ার টি মাইনাস 2 আছে অপশন? অপশন সি। সব সিসি হইতেছে কেন? তোদের পরিচয় দিতেছে। সব অপশন গুলা। আ হ্যাঁ। আরে হাফের কোন মাত্রা হয়? হ্যাঁ, হাফ তো কনস্ট্যান্ট। ওর মাত্রা কি হবে? ওকে। যেমন অনিক হাফের মাত্রা হওয়া পসিবলই না। ওকে? কোনদিনও। ওইটা হচ্ছে কনস্ট্যান্ট। যেমন তোর প্রেম পসিবল না। কারণটা তুই আতঙ্কবাদী। ওকে? তো আমি সেদিনকে ডায়লগটা শোনার পর মজা লাগিয়ে গেছে। অমরেশ পুরীর ডায়লগ শুনবি। মেরা দোস্ত কা क्या प्रेम कहानी नहीं हो सकता है क्योंकि मेरा दोस्त आतंकवादी। ঠিক আছে? আতঙ্কবাদী का प्रेम कहानी नहीं होता है। তো অনিকের এইজন্য পসিবল না। ওকে অনিক? এবার দেখ অনিক বলে আমি ২ টাকে নিয়ে বইসে আছি আর কি ডায়লগ দিতেছে। এবার লেখ যে সময় টি এর সঙ্গে কোন ভৌত রাশি পি এর সম্পর্ক হলো স্টার মার্ক এটা পি ইকুয়াল টু ভি0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কয়ার। ঠিক আছে? পি ইকুয়াল টু তাহলে কত আছে? পি0 ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কয়ার। যেখানে আলফা একটি ধ্রুবক, আলফা এর মাত্রা। একটা জিনিস শোন, এদিকে শোন। যদি কোন সাইন থিতা থাকে, সাইনের ভিতরে যাই থাক এটা সবসময় কি হবে হচ্ছে মাত্রা মাত্রাহীন। এটার মাত্রা থাকা পসিবল না। ই টু দি পাওয়ার এর উপর যাই থাকে এটা কি হবে হচ্ছে সবসময় মাত্রাহীন। এগুলা কিন্তু মাত্রাযুক্ত জীবনে কোনোদিন পসিবল না। মাত্রা হইলে তোর কিচ্ছু পসিবল না উপরে। তাহলে কি আছে দেখ তো এটা কি আছে? আলফা চাইছে। আলফা কার উপরে আছে? ই টু দি পাওয়ার এর উপরে আছে না? ই টু দি পাওয়ার এর উপরে আছে তো? তাহলে এটার কোনোদিন মাত্রা থাকতে পারে? অ্যান্সার হচ্ছে এটার মাত্রা নাই। তাহলে আলফা টি স্কয়ার এর মাত্রা নাই মানে কত? 1 মাত্রাহীন। তাহলে আলফার মাত্রা ইকুয়াল টু কত হবে? 1 বাই টি স্কয়ার। তাহলে এটা মানে কি টি নিয়ে তার স্কয়ার। তাহলে কত হচ্ছে? টি টু দি পাওয়ার মাইনাস 2। ওকে? হ্যাঁ? ওকে। হ্যাঁ, এইটা অনেকেই কনফিউশন হইস। বলে এইটার মাত্রা নাই তাহলে আলফার মাত্রা আসলো কেন? এই ২ টার গুণফল মিলে কি নাই? মাত্রা নাই। ঠিক আছে? তার জন্য টি এর তো মাত্রা আছে, সময় তো আছেই। তাহলে সময়ের সাথে এমন কিছু গুণ কর যাতে এটা কি হয়েছে? মাত্রাহীন হয়। তার জন্য এটা কত? টি স্কয়ার আছে। আর এটা কত আছে? 1 বাই টি স্কয়ার আছে। তাহলে উপরে টি স্কয়ার নিচে টি স্কয়ার কেটে যাবে। কেটে গিয়ে কি হবে? মাত্রাহীন হবে। মাত্রাহীন মানে ভাবিস না যে ওদের কারো মাত্রা থাকতে পারে না। ২ টার গুণফল মিলে কি হয়েছে? মাত্রাহীন হয়েছে। ওকে? তোরা আবার খুশি হয়ে ওখানে মাত্রাহীন কোনো অপশন থাকলে মাত্রাহীন দিয়ে আসিস না। ওকে? আছে? ওকে মাত্রাহীন। ওকে। তাহলে অপশন কি হবে? বি। অপশন ডি দিস না। ওকে? বি ফর বল দিস। ডি ফর ডগ দিস না। ওকে? আ পরে আবার বেশি কুকুর সাজতে গিয়া এবার আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কত হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 50 কোয়েশ্চেন নাম্বার 50 দেখ কি বলছে? বলছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেধ যথাক্রমে সামথিং, সামথিং, সামথিং হলে
কোন পরিমাপটি সবচেয়ে কম সঠিক? কম সঠিক। ওকে, দেখ ভালো করে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 125.6 সেন্টিমিটার। দেখ তো সিগনিফিকেন্ট ফিগার কত? 1 2 3 4। তাহলে এটা তো ভালোই সত্য। তারপরে কি দেওয়া আছে? প্রস্থ, ব্রেথ কত দেওয়া আছে হচ্ছে 6.5 সেন্টিমিটার। সিগনিফিকেন্ট ফিগার কত? 2। আরেকটা কত দেওয়া আছে? আরেকটা কত দেওয়া আছে? বেধ দেওয়া আছে, উইথ বা বেধ কত দেওয়া আছে? 0.23। ওকে, 0.23। এটা সিগনিফিকেন্ট ফিগার কত? এবার দেখ ভালো করে কি বলছে, নিচের কোনটি পরিমাপে সবচেয়ে কম সঠিক? কম সঠিক। এটা সিগনিফিকেন্ট ফিগার কি সবথেকে বেশি, তার মানে এ তো অনেক সঠিক। তারপরে এই দুটো সিগনিফিকেন্ট ফিগার কি আছে? একই আছে। তাহলে নরমাল দেখলে কি মনে হবে যে হচ্ছে এই দুটার সঠিকতা কি আছে, প্রায় সেম সেম আছে। কিন্তু দেখ এটা কত মাপছিস? 6.5 সেন্টিমিটার। তাহলে এটার কি আছে, সঠিকতা একটু কি আছে, বেশি আছে। আর এটা কি আছে, সংখ্যা অনুযায়ী কি আছে, কম আছে। সিগনিফিকেন্ট ফিগার সেম, কিন্তু সংখ্যা অনুযায়ী কি আছে, কম আছে। তার জন্য এটা কি হবে হচ্ছে তাহলে কম সঠিক। তাহলে অপশন কি হবে হচ্ছে বেথ, সি। ওকে, তাহলে এটা বেথ না, মাথায় রেখে। হবে। এবার সেম হলে আমি দেখিস এমন একটা অঙ্ক আগেও করাইছি, মনে করে দেখিস যে সেন্টিমিটার, মিটার, ওকে মিলিমিটার অমন ছিল। মিলিমিটারটা সব থেকে কি ছিল, বেশি হচ্ছে ইয়ে ছিল। দেখিস একটা অঙ্ক করাইছিলাম। তো কোশ্চেন কত হচ্ছে আজকে? 50 অবধি কমপ্লিট। তো আজকের লেকচার আমাদের এইখানেই শেষ হইতেছে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার আজকে আমরা কত করলাম হচ্ছে 50 কমপ্লিট করলাম। তা হাফ সেঞ্চুরি তো মারলাম। চলো, তো হাফ সেঞ্চুরি মারলাম। তো এমন করে কি করবো, আমরা প্রত্যেকদিন প্রবলেম সলভ করতে থাকবো। যারা ইউটিউব থেকে দেখবি তোদের জন্য কিউআর কোড দেওয়া আছে, তোরা ফিজি অ্যাপ ডাউনলোড করে নিবি, কোর্সে চলে যাবি। ঠিক আছে, ক্লাস 11 সার্চ করবি, কোর্সে যাবি, ওখানে সবকিছু ডিটেলস পাবি। তাহলে আজকে এতটুকুই থাকলো। আর কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করিস। টাটা, বাই বাই।